করো তড়িৎ ক্ষেত্র কি। আমরা বুঝতে পারতেছি তড়িৎ মানে তো বিদ্যুৎ, আর হচ্ছে ক্ষেত্র বলতে এখানে বোঝাচ্ছে এলাকা। ক্ষেত্র মানে কি? এলাকা না? ক্ষেত্রফল তার মানে কি? এরিয়া। তাহলে একটা এরিয়ার কথা এখানে বলা হচ্ছে। তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে আমরা বুঝতে পারছি যে তাহলে আমাদের কনসেপ্ট আজকে শুরু হবে তড়িৎ ক্ষেত্র থেকে। তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্র বলতে তড়িতের এলাকা, এটা তো বোঝা যাচ্ছে। তার মানে একটা চার্জের এলাকা, একটা চার্জের এলাকা। তড়িৎ ক্ষেত্র বলতে কি বুঝতেছি আমরা? চার্জের এরিয়া বা চার্জের এলাকা। চার্জের এরিয়া বলতে কি বোঝাচ্ছে? দেখো, যদি তোমার একটা এলাকায় একজন নেতা থাকে, মনে করো এই কল্যাণপুরের একজন নেতা, এখানে একজন নেতা আছে, তো এই নেতার চারপাশে, নেতার বাড়ির চারপাশে একটা নির্দিষ্ট এলাকা থাকে, যেই এলাকাতে সে বলে কি যে এই এলাকায় অন্য কেউ আসলে তাকে তার উপরে কি করতে পারে, সে হুকুম দিতে পারে, তার উপরে বল প্রয়োগ করতে পারে, ঠিক কিনা? প্রভাব বিস্তার করতে পারে। এটা একটা খুব ভালো বাংলা বলছে, প্রভাব বিস্তার করতে পারে। তার মানে একটা নেতা তার এলাকার মানে তার বাড়ির চারপাশে যতটুকু এলাকায় প্রভাব বিস্তার করতে পারে সেটা হচ্ছে নেতার এলাকা বা নেতার ক্ষেত্র, তাই তো? ঠিক তেমনি ভাবে একটা চার্জ যদি একটা জায়গায় থাকে, একটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ যাই হোক, একটা চার্জ যদি কোনো জায়গায় অবস্থান করে, তার চারপাশে একটা নির্দিষ্ট এলাকা কি থাকে, তার এরিয়া হিসাবে থাকে, যেখানে সে অন্য চার্জের উপরে প্রভাব বিস্তার করতে পারে। কি করতে পারে? প্রভাব বিস্তার করতে পারে। তার মানে যদি এটা কিউ হয়, এখন এইখানে যদি আমি একক চার্জ রাখি, একক চার্জ বলতে 1 কুলম্ব চার্জ রাখা হয়, সেই চার্জের উপরে যেই পরিমাণ বল সে প্রয়োগ করতে পারবে, সেই পরিমাণ বলকে বলা হবে এই নেতার জন্য ক্ষেত্র। কথা কি বুঝতেছো? তাহলে সংজ্ঞা কি হবে? চার্জের ক্ষেত্রের মানে চার্জের চারপাশে একক মানে ক্ষেত্রফলের মধ্যে, মানে চার্জের চারপাশে যেই ক্ষেত্রফলের মধ্যে সে অন্য চার্জের উপরে বল প্রয়োগ করতে পারে। ধরো এটা একক না বলে আমি কিউ বলি, ছোট হাতের কিউ কুলম্ব চার্জ আছে এখানে। তাহলে অন্য আরেকটা চার্জ আসলে যদি সেই এলাকার মধ্যে সে বল প্রয়োগ করতে পারে, তাহলে ওই এলাকাটা হচ্ছে এই লাল রঙের যে চার্জটা, এইটার ক্ষেত্র। তার মানে এই এরিয়াটুকুর মধ্যে সে অন্য চার্জের উপরে বল প্রয়োগ করতে পারে বা প্রভাব বিস্তার করতে পারে। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার কিনা? তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা হবে কি? মানে কোন চার্জের চারপাশে, তাহলে নিজের ভাষায় লেখা যাচ্ছে কিনা, যে অঞ্চলে বা যে যে এলাকায় অন্য চার্জ আসলে চার্জিত বস্তু বা চার্জ আসলে তার উপরে সে বল প্রয়োগ করতে পারে, তার উপরে সে বল প্রয়োগ প্রয়োগ করতে পারে, তাকে প্রথম চার্জের, কোন চার্জটার? প্রথম চার্জটা, বুঝতেছো? প্রথম চার্জের তড়িৎ ক্ষেত্র বলে, ক্ষেত্র বলে। তার মানে তড়িৎ ক্ষেত্র হচ্ছে যেই এলাকাটুকুর মধ্যে সে অন্য চার্জের উপর বল প্রয়োগ করতে পারে। গুড। তাহলে এর পরে যেটা সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র কি? প্রাবল্য। প্রাবল্য বলতেই তো আমরা বুঝতেছি যে প্রবলতা। এই যে যে বল প্রয়োগটা সে করবে অন্য চার্জের উপরে, তার কতটুকু প্রবলতা, প্রবলতা বা প্রাবল্য কতটুকু। বলে না ঝড়ের প্রাবল্য এত, এই কথাটা শুনছো না? তার মানে ঝড়ের প্রবল্য বলতে, প্রাবল্য বলতে বোঝাচ্ছে প্রবলতা, মানে ঝড়ের তীব্রতা। এটাকে তড়িৎ ক্ষেত্রের তীব্রতাও বলা হয়, প্রাবল্য অথবা তীব্রতাও বলা হয়। কথা কি বুঝতেছো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এই টোটালটাই, এই এই যে টোটাল জায়গাটুকুই এই চার্জটার, এই কিউ চার্জটার তড়িৎ ক্ষেত্র, এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে যদি একটা চার্জ রাখো, সেটার উপরে যে যেই পরিমাণ তীব্রতা থাকবে, বলের তীব্রতা যা হবে, এইখানে কি সেই পরিমাণ তীব্রতা থাকবে না কম থাকবে বলো তো?
কম থাকবে, তার কারণ দূরে বল কমে যাবে। তাহলে ওইটাকেই বলা হবে যে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা কি হবে? তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে, একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সে যে পরিমাণ বল অনুভব করে, সে যে পরিমাণ বল অনুভব করবে, অনুভব করে তাকে ওই তড়িৎ ক্ষেত্রের কি বলা হবে? ক্ষেত্রের ওই বিন্দুর, অবশ্যই একটা বিন্দুর, তড়িৎ প্রাবল্য ক্ষেত্রের হয় না, টোটাল ক্ষেত্রের প্রাবল্য কি সেম? দেখো তো এই বিন্দুর প্রাবল্য যা, এই বিন্দুর প্রাবল্য কি তাই? তাহলে বলতে হবে ওই ক্ষেত্রের ওই বিন্দুর প্রাবল্য, ওই বিন্দুর প্রাবল্য। কথা কি বুঝতেছো? তাহলে তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা কি নিজের ভাষায় দেওয়া যায় কিনা? নিজের ভাষায় দিবা যে একটা চার্জকে কোনো একটা বিন্দুতে স্থাপন করলে সে যে পরিমাণ বল অনুভব করে তাকে ওই বিন্দুর প্রাবল্য বলে। কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক চার্জকে স্থাপন করলে সে যে পরিমাণ বল অনুভব করে তাকে ওই বিন্দুর প্রাবল্য বলে। এখন আমরা জানি যে একক যেটা থাকে, আমি বলছিলাম ফিজিক্সের সংজ্ঞায় যেটাই একক থাকে সেটা কোথায় বসে? ভাগের নিচে বসে, মনে আছে? বুঝলাম না। যেটা একক বলবা সেটা সবসময় ভাগের নিচে বসে। যেমন একক সময়ে অতিক্রান্ত সরণকে, একক সময়ের সরণকে কি বলে? বেগ বলে। তাহলে একক সময়, সময়টা একক বলা আছে, তাহলে সময়টাকে কোথায় বসাও তুমি? তাহলে নিচে। নিচে। তাহলে ফিজিক্সের যে কোনো সংজ্ঞায় যদি সংজ্ঞা থেকে সূত্র দেওয়ার সহজ উপায়, একক যেটা বলা থাকবে সেটা নিচে। তাহলে একক চার্জের উপরে প্রযুক্ত বলকে তড়িৎ প্রাবল্য ই বলা হয়। কথা কি বুঝছো? তাহলে একক চার্জ বলার কারণে এই চার্জটা নিচে বসছে। তাহলে ফোর্সকে একটা কিউ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায় বলো তো? তড়িৎ প্রাবল্য। ওই বিন্দুটার, যে বিন্দুতে চার্জটা আছে সেই বিন্দুটার। কথা বুঝতেছো? এখান থেকে আমরা আরেকটা নতুন সূত্র তৈরি করতে পারি। দেখো আমরা গতদিন এফ এর সূত্র তৈরি করেছিলাম, তাহলে সেখানে যদি এফ এর মানটা আমরা এখানে বসাই দেই, এখানে হচ্ছে কে ইন্টু কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কোয়ার ছিল, মনে আছে? ডিভাইডেড বাই স্মল কিউ। তাহলে এই স্মল কিউ এর সাথে এই স্মল কিউটা কি হলো? তাহলে ই ইকুয়াল টু তোমার নতুন সূত্র হয়ে গেল কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে এই সূত্রটা কিভাবে আসছে এখন কি মুখস্থ রাখতে হবে নাকি নিজেই বানাইতে পারবা সূত্রটা? কিন্তু স্যার এখানে যে কে মানে জিটা ছিল ওটা ক্যালকুলেটর ওটার মান বের করা যায় না? সেটাও যায়। স্যার কত দিয়ে? আমার না ক্যালকুলেটরের ডাটা হারাই গেছে, আমি পাচ্ছি না খুঁজে। কে কুলম্বস কনস্ট্যান্ট কে যে কত আছে আমি এটা দেখে জানাই দিব তোমাকে। কুলম্বস কনস্ট্যান্ট কততে আছে, কত নম্বরে আছে, আমার এটা তো মুখস্থ নাই, তোমাকে আমি জানাই দিব। হ্যাঁ, তো কে এর মানটা তো খুব সহজ। কে এর মান হচ্ছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কথা কি বুঝতেছো? তাহলে এটা হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা হচ্ছে একক। এটাকে কুলম্বস কনস্ট্যান্ট বলে, কোন কোন বইতে এটা সি দিয়ে প্রকাশ করে। হ্যাঁ, তাহলে এইবার আমাদের আরো কিছু সূত্র আমরা এখান থেকে, এই সূত্রটা দিয়ে আমরা অনেকগুলো সূত্র তৈরি করতে পারি। এফ ইকুয়াল টু, একটু আগে আমরা কি শিখলাম বলো তো? এফ ইকুয়াল টু, সরি, ই ইকুয়াল টু এফ বাই কিউ, এটা শিখেছি না? একক চার্জের উপরে প্রযুক্ত বলকে তড়িৎ প্রাবল্য বলে। সেখান থেকে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না যে এফ ইকুয়াল টু ই ইনটু কিউ, লেখা যায়? এই যে আরেকটা সূত্র হয়ে গেল। কথা কি বুঝছো? তাহলে এই সূত্রগুলো তুমি কখনো মুখস্থ করবা না, এগুলো নিজের ভাষায় লিখে মানে নিজের ভাষায় বুঝে বুঝে করার চেষ্টা করবা, দেখবা যে কখনো আর তোমার এটা নিয়ে ঝামেলা হচ্ছে না।
এবার হচ্ছে তড়িৎ বলরেখা। এবারের কনসেপ্টের নাম হবে তড়িৎ তড়িৎ বলরেখা। বলরেখা মানে হচ্ছে, দেখবা কোনো একটা চার্জ, তোমাদের বইতে দেখো একটা চিত্র আঁকা আছে, এরকম একটা পজিটিভ চার্জ দেওয়া আছে এবং এটার চারপাশে এরকম তীর চিহ্ন দিয়ে দিছে ব্যাসার্ধ বরাবর, আছে না? হ্যাঁ, কিন্তু স্যার এখানে যে তীর চিহ্ন বাইরের দিকে ভেতরের দিকে এই তীর চিহ্ন এইটাই আমি বুঝাবো, একটু দাঁড়াও, একটু খেয়াল করো, আমি বুঝাবো। এখন এইটা সাধারণত আমরা আমি অনেককে দেখছি এটা মুখস্থ করে যে তীর চিহ্ন বাইরের দিকে না ভেতরের দিকে। তো এখন এটার জন্য আমরা তড়িৎ বলরেখার আগে সংজ্ঞাটা পড়ব। তড়িৎ বলরেখা কাকে বলে? হ্যাঁ, তাহলে ডেফিনেশনটা, সংজ্ঞাটা খেয়াল করো যে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে মুক্ত ধনাত্মক চার্জ কি? ধনাত্মক, অবশ্যই ধনাত্মক। মুক্ত ধনাত্মক চার্জ যে পথে চলাচল করে তাকে ওই ক্ষেত্রের তড়িৎ বলরেখা বলে। তড়িৎ বলরেখা বলে। তার মানে কোনো একটা তড়িৎ ক্ষেত্র, একটু আগে যেই তড়িৎ ক্ষেত্রটা নিয়ে কাজ করতেছিলাম সেই তড়িৎ ক্ষেত্রটাই নিয়ে আসি। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি একটা ধনাত্মক চার্জকে ছেড়ে দিবা, সে যেদিকে দৌড় দিবে সেটাই হচ্ছে তড়িৎ বলরেখা। বুঝা গেছে? এখন আর মুখস্থ করতে হবে না, তুমি এখন নিজেই বলো, আমি যদি এই যে এখানে একটা ধনাত্মক চার্জ রাখছি, এই যে মাঝখানের এই কিউটা কি ধনাত্মক না ঋণাত্মক? দেখো তো, ধনাত্মক। তুমি যদি এইখানে একটা ধনাত্মক চার্জ, মুক্ত ধনাত্মক চার্জ যেটা দৌড় দিতে পারে, এরকম একটা মুক্ত ধনাত্মক চার্জ এখানে ছেড়ে দাও, সে কোন দিকে যাবে? ভেতরের দিকে যাবে না বাইরের দিকে দৌড় দিবে? বাইরের দিকে। কারণ কি? পজিটিভকে বিকর্ষণ করবে, তাহলে এটা দৌড় দিবে এই বাইরের দিকে। তো তুমি যদি এইখানে ছেড়ে দাও তাহলে এটা কোন দিকে দৌড় দিবে? বাইরের দিকে। এখানে ছেড়ে দিলে এই দিক বরাবর যাবে। তাহলে তুমি এখন নিজেই আঁকতে পারতেছো, নিজেই বলতে পারতেছো যে বলরেখাটা কোন দিকে হবে। এই যে তাহলে বলরেখা কেন পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে যায়, বুঝতে পারছো? ঠিক আছে, যদি আমি নেগেটিভ চার্জ তাহলে তো ভিতরের দিকে হবে। এইটাই তো, দেখো এখানে এখন একটা নেগেটিভ চার্জ নাও, এখানে একটা নেগেটিভ চার্জ নাও, নেগেটিভ চার্জের এই যে এটা মনে করো নেগেটিভ চার্জের তড়িৎ ক্ষেত্রটা। এখন এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে তুমি আরেকটা নেগেটিভ চার্জ ছেড়ে দাও, সেটা কোন দিকে দৌড় দিবে? এইখানে। হ্যাঁ, নেগেটিভ চার্জ এখানে, সরি নেগেটিভ চার্জ তো ছাড়বো না, আমি উল্টা ভুল বলছি, সরি। এই যে আমরা ছাড়বো কি বলছি কি, দেখো তড়িৎ ক্ষেত্রের মধ্যে ধনাত্মক চার্জ ছাড়তে হবে, আমি তো ঋণাত্মক চার্জ ছাড়তে পারবো না। আমরা যেটা ছাড়বো সেটা কি? ধনাত্মক চার্জ। তাহলে বলো, স্যার এটা কি তাহলে তাহলে ধনাত্মক চার্জ থেকে এক হয়? অবশ্যই, যেটা ছাড়বা মুক্ত কোন চার্জ ছাড়তে হবে? মুক্ত চার্জটা অলওয়েজ ধনাত্মক হবে। তাহলে এই যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে মনে করো এখানে একটা পজিটিভ চার্জ ছাড়লে সেটা কোন দিকে আসবে? ভেতরের দিকে। এইখানে যদি একটা মুক্ত ধনাত্মক চার্জ ছাড়ো তাহলে সেটা ভেতরের দিকে, এইখানে ছাড়লে সেটাও ভেতরের দিকে, এইখানে ছাড়লে সেটাও ভেতরের দিকে। যেইখানেই ছাড়ো না কেন মুক্ত ধনাত্মক চার্জগুলো কোন দিকে আসবে? ভেতরের দিকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বলরেখা কি। বলরেখার সংজ্ঞা হচ্ছে কোন তড়িৎ ক্ষেত্রের মধ্যে মুক্ত ধনাত্মক চার্জ যে পথে চলাচল করে সেই পথটাই হচ্ছে কি? তড়িৎ বলরেখা। তাহলে কেন, এবার আমাকে কি বুঝাইতে হবে না? তুমি এমনিতেই বুঝতেছো যে কেন পজিটিভ চার্জ থেকে বাইরের দিকে আর নেগেটিভ চার্জের ভেতরের দিকে। নেগেটিভ চার্জে পজিটিভ চার্জকে আকর্ষণ করে, সেই জন্য নেগেটিভ চার্জ থাকলে, এই যে ক্ষেত্রটা যদি নেগেটিভ চার্জের ক্ষেত্র হয় তাহলে বলরেখার দিক হয় ভেতরের দিকে, কারণ চার্জগুলো পজিটিভ চার্জগুলো ভেতরের দিকে আসে। আর যদি এটা যদি কেন্দ্রের যেটার
যেটার বলরেখা নির্ণয় করব সেটা যদি কি হয়, পজিটিভ হয়, তাহলে এখানে মুক্ত পজিটিভ চার্জটাকে সে বাইরের দিকে বিকর্ষণ করে, এই জন্য বলরেখাগুলো বাইরের দিকে হয়। এটা কি আর মুখস্থ রাখতে হবে না, নিজেই পারবা এখন? পারবো। এখন বলরেখাগুলোর কতগুলো, এই যে এখানে দেখো পজিটিভ চার্জের বেলায় বলরেখা পজিটিভ চার্জ থেকে বের হবে, নেগেটিভ চার্জের বেলায় নেগেটিভ চার্জে এসে কেন্দ্রীভূত হবে। এখন কি এই কথাটা মুখস্থ রাখতে হবে না নিজেই বুঝতে পারতেছো? আর এখানে যে কেন্দ্রীভূত বলো মানে কি কেন্দ্রে চলে আসবে? কেন্দ্রে চলে আসতেছে সব নেগেটিভ চার্জের ক্ষেত্রে, সবগুলো বলরেখা এসে কোথায় আসতেছে দেখো, কেন্দ্রে মিলতেছে না? আচ্ছা। আচ্ছা, কিন্তু স্যার তাহলে কি এরকম কোনো কিছু হবে যে তড়িৎ ক্ষেত্রের আকার আকৃতির পরিবর্তনে এসব কিছু ঘটে? হ্যাঁ, তড়িৎ ক্ষেত্রের আকার আকৃতির ক্ষেত্রে চার্জের অবস্থান, চার্জের পরিমাণ এগুলো নির্ভর করে। দেখো তুমি বলো, যদি এই নেগেটিভ চার্জটা অনেক বড় নেগেটিভ চার্জ হয়, মানে এখানে যদি অনেক বেশি নেগেটিভ চার্জ থাকে, তাহলে সে বেশি পরিমাণ পজিটিভ চার্জকে আকর্ষণ করতে পারবে না। তাহলে এই যে এই জায়গায় তখন বলরেখার ঘনত্ব কি হবে, বেড়ে যাবে। বলরেখার ঘনত্ব কি হবে, বেড়ে যাবে। বেড়ে যাবে। তার মানে যত বেশি চার্জ এখানে থাকবে নেগেটিভ চার্জ, তত এখানে বলরেখার ঘনত্ব বেশি হবে। তারপরে বলরেখাগুলো যত কাছাকাছি থাকবে তড়িৎ ক্ষেত্র তত বেশি হবে। এই যে তড়িৎ ক্ষেত্র দেখো এই জায়গায় যত বেশি কাছাকাছি থাকবে, বুঝতে পারতেছো যে সেইখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য তত বেশি হবে। তুমি এখন বলো যে এই যে এই জায়গাতে কাছে, চার্জের কাছে ঘনত্ব বেশি না দূরে ঘনত্ব বেশি, দেখো তো। কাছে ঘনত্ব বেশি। কাছে ঘনত্ব বেশি, আর আমরা তো জানি যে কাছে কি হয়, তড়িৎ প্রাবল্য বেশি হয়। বুঝতে পারছো? আচ্ছা। চতুর্থটা, চার্জের বলরেখা কখনো অন্য চার্জের বলরেখার উপর দিয়ে যাবে না। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। কখনো বলরেখা এইরকম ক্রস করে না, মানে কি বলরেখা কখনো একে অপরকে ছেদ করে না, সব সময় এইভাবে পাশাপাশি পার্শ্ব চাপ দেয়। এরকম দুইটা বলরেখা পাশাপাশি কি করবে, সমান্তরাল থাকবে, কিন্তু কখনো ক্রস করবে না। কথা কি বুঝতেছো? বা এরকম হতে পারে দুইটাই যে এইভাবে যায় মিলতে পারে, কিন্তু কখনো ক্রস করে যাবে না। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা বলরেখার ধর্ম সম্পর্কে জানলাম, বলরেখা আকার ব্যাপারটা আমরা জানলাম। দেখো এই যে এর পরবর্তী পেজে আমাদেরকে বলছে যে অরিয়েন্টেশন কিরকম হবে, বলরেখার অরিয়েন্টেশন একে দেখানো হয়েছে। এই যে বলরেখার অরিয়েন্টেশনটা কিভাবে আঁকছে দেখো, মনে করো এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে। আমি পজিটিভ চার্জটা লাল রং দিয়ে আঁকি, আর নেগেটিভ চার্জটা সবুজ রং দিয়ে আঁকি। তো এখন দেখো এটা নেগেটিভ চার্জ আর এইটা হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে আমরা বলছিলাম যে বলরেখা কোন জায়গা থেকে বের হবে, পজিটিভ চার্জ থেকে বের হবে। তাহলে পজিটিভ চার্জে তুমি একটা মনে করো এইখানে একটা মুক্ত ধনাত্মক চার্জ ছেড়ে দিলা, ধনাত্মক চার্জটা এই পজিটিভ বিকর্ষণ করবে আর নেগেটিভ আকর্ষণ করবে, তাহলে বলরেখাটা এই দিকে হবে। বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা। এখন এইখানে একটা বলরেখা ছেড়ে মানে চার্জ ছেড়ে দিলা, ধনাত্মক চার্জ, সেই চার্জটা আসলে যাইতে চাইতেছে কোন দিকে, এই বরাবর চলে যেতে চাইতেছে। বুঝতেছো? কিন্তু এই বরাবর আসার সময় এখান থেকে আবার এ কি করতেছে, আকর্ষণ করতেছে না? হ্যাঁ। তাহলে এই বরাবর কি যাইতে পারবে, সোজা চলে যেতে পারবে সে? না। তাহলে সে এইভাবে বেঁকে এই জায়গায় চলে আসবে। বুঝতেছো? আচ্ছা। আবার এইখানে ছাড়লে এইভাবে বেঁকে এখানে চলে আসবে। এইখানে ছাড়লে দেখো এই জায়গার ঘটনাটা খেয়াল করো, এই জায়গায় ছাড়লে যাওয়ার কথা ছিল এই দিকে, তাহলে এই দিকে না গিয়ে সে অনেকখানি দূর থেকে এইভাবে এসে মিশে যাবে। বুঝছো না বুঝো নাই? আচ্ছা। তাহলে এই যে এইভাবে বলরেখাগুলো আঁকা হবে, তার মানে পজিটিভ থেকে নির্গত হয়ে নেগেটিভে এসে মিশবে। তুমি কি বুঝতেছো? আচ্ছা কিন্তু স্যার বিজ্ঞানীরা এটা বুঝলো কিভাবে? আচ্ছা, এই যে বুঝলো কিভাবে, এটা ভালো একটা প্রশ্ন করছো। আমার একটা ফোন আসছে, আমি ফোন কলটা রিসিভ করে তোমার কথা বলছি। হ্যালো। হ্যাঁ, 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 বলেন। আচ্ছা, হ্যাঁ, আসছে আসছে আসছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, নেক্সট ক্লাসে জয়েন করবো। ওকে। তাহলে তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। তাহলে দেখো এই যে নেগেটিভ চার্জ থেকে এই জায়গা থেকে যে বলরেখাগুলো
আসবে সেগুলো এই দিকের থেকে আসবে আর এইগুলো এরকম হবে। তো এগুলোকে কেটে দিছে কেন? এগুলো এই যে পেজে অনেক দূর দিয়ে আসবে, তো এটা অনেক দূর দিয়ে আসবে, এটা অনেক দূর দিয়ে আসবে, তো এত দূরের গুলো না কাছের গুলো আঁকা হয়েছে। এখন তোমার প্রশ্ন ছিল যে এই ব্যাপারটা বিজ্ঞানীদের মাথায় আসলো কিভাবে। এই বলরেখার কনসেপ্টটা আনছেন বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে। কে আনছেন? ফ্যারাডে। হ্যাঁ, মাইকেল ফ্যারাডে এই এই কনসেপ্টটা, বলরেখার কনসেপ্টটা আনছেন। এবং সে যেইভাবে আনছে এই কনসেপ্টটা খুব বাচ্চাদের খেলার মতো করে। আমরা এই ছোটবেলায় অনেকেই এটা দিয়ে খেলা করছো। সেটা হচ্ছে, মনে করো তুমি একটা চুম্বক যদি নাও, কখনো একটা চুম্বক নিয়ে খেলা করছো? চুম্বক, দণ্ড চুম্বক দিয়ে যদি খেলা করো, তাহলে তুমি এই দণ্ড চুম্বকের মনে করো নর্থ আর সাউথ সাইড আছে। এখন সে কি করছে, এরকম একটা দণ্ড চুম্বক নিয়ে সেটার উপর দিয়ে আহ লোহার গুঁড়ো, লোহার কি করছে, আয়রন ফয়েল বলে, আয়রন ফয়েল বলে ওগুলোকে, লোহার ক্ষুদ্র ক্ষুদ্র গুঁড়া থাকে, এই গুঁড়া লোহাগুলোকে যদি এর উপর দিয়ে ছিটায় দাও, তাহলে লোহার গুঁড়োগুলো এইভাবে একটা ছোট 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 গুঁড়াগুলো এইভাবে বেঁকে 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 এখানে একটা কি তৈরি করে, একটা ডিজাইন প্যাটার্ন তৈরি করে। তার মানে সে কি করছে খেয়াল করো, আবারও আমি বলি, একটা কাগজের উপরে, এরকম একটা সাদা কাগজের উপরে একটা ম্যাগনেট রাখছে, রেখে সে লোহার গুঁড়ো এর উপর দিয়ে ছিটাই দিছে। ছিটাই দেওয়ার পরে যে এই লোহার গুঁড়োগুলো যে এরকম বেঁকে বেঁকে সুন্দর একটা ডিজাইন তৈরি করছে, লোহার গুঁড়োগুলো এই জায়গা দিয়ে এইভাবে 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 একটা সুন্দর ডিজাইন তৈরি করছে। সে কি করছে, একটা পেন্সিল নিয়ে সেই লোহার গুঁড়োগুলোর যে দিক দিয়ে যেভাবে ডিজাইন তৈরি করছে সেখান দিয়ে সে আঁকছে। কথা কি বুঝতেছো? আবার পরবর্তীতে আবার এটাকে মুছে, মানে এটাকে সরাই ফেলে পেন্সিল দিয়ে দেখে যে সুন্দর একটা ডিজাইন হয়েছে। আবার সে আবার ওই ম্যাগনেটটাকে আবার কাগজের উপরে রেখে সে দেখলো যে আবারও যদি লোহার গুঁড়ো ছিটায় আবারও সেম প্যাটার্ন তৈরি হয়। তার মানে লোহাগুলো যদি র্যান্ডমলি তৈরি হতো এই প্যাটার্নটা, তাহলে কিন্তু দ্বিতীয়বারে ভিন্ন প্যাটার্ন তৈরি হতো, ঠিক কি না? কিন্তু সে দেখতে পেল যে প্রত্যেকবার সেম প্যাটার্ন তৈরি হয়। কি তৈরি হয়? সেম প্যাটার্ন তৈরি হয়। এখান থেকে সে সিদ্ধান্ত নিল যে তাহলে এই সেম প্যাটার্নের পেছনে কিছু একটা আছে। সেটা কি? সে তখন বলল যে এখানে একটা বলরেখা আছে। দেখো এই যে এই এই যে যে ডটগুলো, এই ডটগুলো মিলাই দিলে একটা রেখার মতো হয় না? তাহলে সে বলল যে এখানে অদৃশ্য একটা রেখা আছে, যেই রেখাটা এটাকে বারবার একই প্যাটার্নে যাওয়ার জন্য হেল্প করতেছে। কথা বুঝতেছো? এইখান থেকে সে সিদ্ধান্ত নিল যে এখানে কোনো একটা অদৃশ্য রেখা আছে, সেই রেখাটাকেই সে নাম দিল চৌম্বক বলরেখা। কি বলরেখা? চৌম্বক বলরেখা। চৌম্বক বলরেখা। তাহলে চৌম্বকের সাথে তড়িতের একটা খুব ঘনিষ্ঠ মিল আছে। তাহলে চুম্বক যেরকম আচরণ করে তড়িৎও প্রায় সেরকমই আচরণ করে। তাহলে চুম্বকের দুইটা মেরু আছে, তড়িতেরও দুইটা মেরু আছে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে তড়িতেরও সেম রকম বলরেখা থাকবে, সেইখান থেকে তড়িৎ বলরেখার উদ্ভব হয়েছে। তুমি কি বুঝতে পারছো? তাহলে এটা একটা মজার ঘটনা না? দেখো, একটা বাচ্চাদের খেলার বিষয় থেকে এই নতুন একটা বিজ্ঞান আবিষ্কার হয়ে গেছে, এবং এই বিজ্ঞান দিয়ে এখন তড়িতের আচার আচরণ, বা শুধু তড়িতের না, সব বলের আচার আচরণ এখন এই বলরেখা দিয়ে নির্দেশ করা হয়। কথা কি বুঝছো? দেখো, একেবারে বাচ্চাদের একটা খেলা। আমিও ছোটবেলায় এই খেলাটা কিছুটা খেলছি। এটা দিয়ে কিভাবে খেলছি খেয়াল করো। মনে করো ম্যাগনেট নিয়ে আমরা কি করতাম, ওই যে যেখানে বিল্ডিং এর কনস্ট্রাকশন চলতো না, বিল্ডিং এর কনস্ট্রাকশন যেখানে চলতো, ওখানে রড বাঁকা করতো, রড কাটতো, যেখানে কাটার সময় রডের গুঁড়া তৈরি হতো, ওগুলোর কাছে ম্যাগনেট নিয়ে গেলে ওখানে অনেকগুলো পাউডার, মানে মানে লোহার গুঁড়ো সংগ্রহ করে নিয়ে আসতাম আমরা, এবং সেই লোহার গুঁড়োগুলো দিয়ে আমরা এই খেলাটা ছোটবেলায় খেলছি। যে এই ম্যাগনেটের উপর দিয়ে এই পাউডারগুলোকে ছড়াই দিলে এরকম একটা সুন্দর প্যাটার্ন তৈরি হয়। তুমি কি বুঝতে পারছো? তাহলে দেখো, বাচ্চাদের একটা খেলার বিষয় থেকে বিজ্ঞানী ফ্যারাডে নতুন একটা জিনিস আবিষ্কার করে ফেললো, এবং সেটা পরবর্তীতে অনেকগুলো কাজে আমাদের কাজ, মানে অনেক বলরেখা, এবং তো শুধু তড়িৎ এবং চুম্বক না, সব বলরেখার ক্ষেত্রেই, সব বলের ক্ষেত্রেই এখন বলরেখা ইউজ করে। এমনকি মহাকর্ষ বলের ব্যাখ্যাতেও বলরেখার ব্যবহার করা হয়। এরপরে আসো ইলেকট্রিক পোটেনশিয়াল। পোটেনশিয়ালের যদি চিন্তা করো, পোটেনশিয়াল মানে হচ্ছে স্থিতিশীল, স্থির।
আমরা যেটাকে বলি পোটেনশিয়াল এনার্জি, মানে কি স্থিতি শক্তি, তাই না? বা এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ পোটেনশিয়াল বলতে তড়িৎ বিভবও বলা হয় অনেক জায়গায় এটাকে, তড়িৎ বিভব। কারণ কি পোটেনশিয়াল এনার্জির বাংলা কি বলতো? বিভব শক্তি। জানি না। বিভব ও শক্তি হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কি বললা এটা? আচ্ছা, তড়িৎ বিভব কি? শুধুমাত্র বিভব যে শুধুমাত্র তড়িতের ক্ষেত্রে থাকে তা কিন্তু না, বিভব প্রত্যেকটা ক্ষেত্রেই থাকে। বিভব হচ্ছে, দেখো আমরা মহাকর্ষ বিভবকে বলি কি স্থিতি শক্তি বা বিভব শক্তি, ইপি দিয়ে প্রকাশ করা হয়, মনে আছে? ইপি ইকুয়াল টু এমজিএইচ, মনে আছে এটা? হ্যাঁ স্যার। তাহলে এটা কিসের বিভব? এটা হচ্ছে মহাকর্ষ বিভব। এই বিভবটা কিসের বিভব? মহাকর্ষ বিভব। মহাকর্ষ বিভব। একইভাবে খেয়াল করো, তড়িৎ বিভব, তড়িৎ বিভব হচ্ছে ভি, ভি ইকুয়াল টু হচ্ছে, খেয়াল করতেছো তুমি? হ্যাঁ স্যার। ভি ইকুয়াল টু হচ্ছে ই ইনটু আর, ই ইনটু আর আর। দেখো একটু যদি খেয়াল করো, এই ইটা কি? ইটা এখানে কি? স্যার ই হচ্ছে এক ধরনের বল বা তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তড়িৎ ক্ষেত্র, এটা ধরা যাবে এখানে? হ্যাঁ এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তো এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য না? স্যার আর কি তাহলে ব্যাসার্ধ ধরবো? আর হচ্ছে দূরত্ব। এইখানে দেখো এই যে ও বল, বল ইনটু ব্যাসার্ধ কি হলো? বিভব না? হ্যাঁ স্যার। তাহলে একক চার্জের উপরে প্রযুক্ত বল ইনটু ব্যাসার্ধ, তার মানে দূরত্ব, দূরত্ব ইনটু একক চার্জের উপরে প্রযুক্ত বল হচ্ছে বিভব। দেখো এইখানে বিভব কি ছিল? এখানে কি বিভব ছিল? এমজি মানে কি এফ না? স্যার তার মানে এটাও কি বল ইনটু দূরত্ব মানে হচ্ছে বিভব, এখানেও কি বল ইনটু দূরত্ব মানে বিভব। তার মানে বিভব। তড়িৎ বিভব আর এই বিভবের মধ্যে প্রায় সামঞ্জস্য আছে। দেখো বিভব বলতে কি বোঝায়? তড়িৎ বিভবের যদি সংজ্ঞা দাও, তাহলে মনে করো একটা তড়িৎ ক্ষেত্র তোমার এখানে আছে, এইখানে একটা পজিটিভ চার্জ আছে, আমরা সাধারণত পজিটিভকে লাল রং দিয়ে আঁকছি, সেহেতু এটাও লাল রং দিয়ে আঁকি। মনে করো এটা একটা পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জের একটা তড়িৎ ক্ষেত্র আছে না এই চারপাশে? হ্যাঁ স্যার। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে, এই তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে একটা ধনাত্মক চার্জকে, এবং সেটা অবশ্যই 1 কুলম্ব হতে হবে, একক ধনাত্মক চার্জকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে যেতে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে ওই বিন্দুর বিভব। কথা কি বুঝতেছো? হ্যাঁ স্যার। এখন মানে স্যার ওই তো পার্থক্যটাই ধরে বোঝাচ্ছে। হ্যাঁ, এইখান থেকে অসীম থেকে, অসীম কেন বলা হয় দেখো, তোমাদের বইতে লেখা আছে অসীম থেকে, কারণ আমরা থিওরিটিক্যালি বলি, মানে তাত্ত্বিকভাবে বলা হয় যে কোনো একটা চার্জ যদি কোনো জায়গায় থাকে, তার ক্ষেত্র কোন পর্যন্ত বিস্তৃত? অসীম পর্যন্ত বিস্তৃত। কথা কি বুঝছো? স্যার কেন? এটা এটা তাত্ত্বিকভাবে বলা হয় যে তড়িৎ বলরেখা অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। হুম, সামান্য হতে পারে, প্রভাব সামান্য হতে পারে, কিন্তু অসীম পর্যন্ত এটা প্রভাব বিস্তার করে। যাই হোক, এটার সম্পর্কে আরো ডিটেলসে তুমি পরবর্তী ক্লাসে বুঝবা। তো এখন দেখো এই জায়গাতে আমরা বলতেছি অসীম থেকে বলতে কি, এই তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে একক ধনাত্মক চার্জকে যদি এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আমরা নিয়ে যাই, তাহলে ওই বিন্দুতে নিতে আমাদের যে কাজ করতে হবে সেই কাজের পরিমাণটাই বিভব। কথা কি বুঝতেছো? হ্যাঁ স্যার। তার মানে একক ধনাত্মক চার্জকে কোনো বিন্দুতে নিতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে ওই বিন্দুর বিভব। এখন দেখো এই যে এখানে যেই চার্জটা, এই চার্জটা কি পজিটিভ না? হ্যাঁ স্যার। তাহলে এই পজিটিভের কাছে এই পজিটিভ একক চার্জটাকে তোমাকে নিতে হলে প্রত্যেকবার কি করতে হবে? পুশ করে 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 নিতে হবে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে তোমার জন্য পজিটিভ বিভব। এটা কি বিভব? পজিটিভ বিভব। আর যদি এখানে একটা ঋণাত্মক চার্জ থাকতো, ধরো এই জায়গায় একটা ঋণাত্মক চার্জ আছে, এই ঋণাত্মক চার্জের তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা, এই ঋণাত্মক চার্জ থাকলে দেখো এই ঋণাত্মক চার্জের তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে তুমি যদি একটা পজিটিভ চার্জকে তুমি নিয়ে যেতে চাইতা, একক ধনাত্মক চার্জকে তোমার এই বিন্দুতে নিতে তোমাকে কি কষ্ট করতে হতো না? সেই টেনে নিয়ে যেত এটাকে। সেইটা নিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এই কাজটাকে বলা হয় ঋণাত্মক কাজ, তার মানে এই বিভবটাকে বলা হবে ঋণাত্মক বিভব। ঋণাত্মক বিভব। এটা কিন্তু মহাকর্ষের ক্ষেত্রেও আছে। দেখো তুমি যদি সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠো, খেয়াল করো, তুমি যদি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকো, তাহলে তোমার প্রত্যেকবার কি করতে হয়? কষ্ট করতে হয় কিনা?
হ্যাঁ স্যার। তাহলে প্রত্যেক স্টেপে আস্তে 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 করে উপরে উঠতেছো, তার মানে প্রত্যেকবার তুমি এই যে এইচ পরিমাণ উপরে উঠতে এমজি এইচ পরিমাণ কাজ তোমাকে করতে হবে, ঠিক কিনা? হ্যাঁ স্যার। কিন্তু তুমি যদি মনে করো একটা লোক যদি উপর থেকে সুইসাইড করার জন্য জাম্প করে, যদিও এটা ঠিক কাজ না, মনে করো একজন সুইসাইড করার জন্য বিল্ডিং এর উপর থেকে জাম্প করলো, তাহলে তার কি কাজ কষ্ট করে করে উপরে উঠতে হয়, নাকি পৃথিবী তাকে টেনে নিচে নামিয়ে আনে? পৃথিবীটা টেনে নামিয়ে আনে। তার মানে তার কোনো কাজ করতে হয় না, তার উপরে পৃথিবী কাজ করে। কথা কি বুঝতেছো? পৃথিবীর মহাকর্ষ বল তার উপরে কাজ করে, ওইটা তার জন্য ঋণাত্মক কাজ। আর এই যে উঠে যাচ্ছে সেটা হচ্ছে তার জন্য, তার মানে বিভব, মহাকর্ষ বিভবেও ঋণাত্মক বিভব ধনাত্মক বিভব আছে, আবার এই তড়িতের ক্ষেত্রেও ধনাত্মক বিভব ঋণাত্মক বিভব আছে। যদি কোনো বিন্দুতে যাইতে আমাকে প্রত্যেকবার পুশ করে 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 কষ্ট করে যেতে হয়, সেটা হচ্ছে ধনাত্মক বিভব। আর যদি কেউ আমাকে মানে চার্জ যদি চার্জকে টেনে নিয়ে আসে, তাহলে সেটা হচ্ছে সেই বিন্দুর ঋণাত্মক বিভব। বুঝতেছো? তাহলে আমরা এখন আসব বিভবের সংজ্ঞা কি হবে। তাহলে দেখো, বিভবের সংজ্ঞা হবে যে কাজের পরিমাণই বিভব। কিসের পরিমাণ? কাজের পরিমাণই হচ্ছে বিভব। তাহলে কাজ ইকুয়াল টু কি মনে আছে তোমার? এফ ইন্টু এস। গুড। তাহলে ডব্লিউ ডব্লিউ ইকুয়াল টু যেহেতু এফ এস, তাহলে এখানে ভি ইকুয়াল টু এফ এস হবে। কিন্তু এই ক্ষেত্রে এফ এর মান কি হবে? এফ এর সূত্র কি জানো তুমি? কে ইন্টু, বলো তো, কিউ কিউ কিউ1 কিউ2 ছোট হাতের কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কয়ার। গুড। তাহলে এইবার এখানে একটু খেয়াল করো, এই বড় হাতের কিউটা তো কিউ, কিন্তু এই ছোট হাতের কিউটা কত বলো তো? +1। সো এইখানে তুমি কিউ ইনটু কি বসাবা? 1 1 ডিভাইডেড বাই আর স্কয়ার। এবং এখানে দূরত্বটাকে কি, এস কে কি দিয়ে প্রকাশ করা হয়? আর। আর হ্যাঁ, দূরত্ব এখানে এই এই তড়িতের ক্ষেত্রে আমরা দূরত্বকে কি দিয়ে প্রকাশ করছি? আর দিয়ে। সো এই যে আর, তাহলে আর আর কাটা গেলে কত হয় দেখো তো? ভি ইকুয়াল টু থাকে কে ইনটু কিউ ইনটু স্মল কিউ ডিভাইডেড বাই স্মল আর, নিচে একটা আর থাকে, ঠিক কি না? এইটাই হচ্ছে তোমার কিসের সূত্র? তড়িৎ বিভবের সূত্র। এখান থেকে আর আরেকটা সূত্র আমরা তৈরি করতে পারি। দেখো, এই যে এইখানে এইটাও তো বিভবের সূত্রই ছিল, তাই না? এই যে এটাও তো বিভবেরই সূত্র, কাটাকাটি করার পরে এটা হয়েছে, তাই তো? তাহলে তুমি ওইটাকে আবার লেখো, ভি ইকুয়াল টু কি সূত্র ছিল? কে ইনটু কিউ ইনটু 1 মানে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার ইনটু আর, ঠিক কি না? তাহলে তুমি আমাকে বলো, এই যে এইটুকুর মান কত? বলতে হবে, একটু আগেই শেখানো জিনিস। এই যে ই, হ্যাঁ, এই যে কে ইনটু কিউ বাই আর স্কয়ার ইকুয়াল টু কি? ই। এই যে আজকেই শিখলাম আমরা, তাই না? তাহলে তাহলে দেখো, এই জায়গায় আমি এই জায়গার এইটার মান কি বসাই দিতে পারি? ই ইনটু আর ইকুয়াল টু ভি। তাহলে এই যে আরেকটা সূত্র তৈরি হয়ে গেল না? এই সূত্রগুলো গুলো কিন্তু অঙ্ক করার সময়, আমাদের সৃজনশীলের সলভ করার সময় এগুলো লাগবে। তাহলে দেখো তো, হ্যাঁ দেখো তো, এইটা এইটা আমি যখন বলি মানুষ তখন বলে যে এটা একটা পাগলামি কথা। এটা তো খুবই সহজ কথা যে ফিজিক্সের সূত্র পরীক্ষার হলে ভুলে গেলে তৈরি করা যায়, যায় না? ফিজিক্সের সূত্র এই যে তুমি এখন বুঝে করার কারণে তোমার কাছে মনে হচ্ছে যে সূত্রগুলো তৈরি করা যায়। এবং ইলেকট্রিসিটি ম্যাগনেটিজমের কোনো সূত্র মুখস্থই রাখতে হয় না, শুধু কুলম্বের সূত্রটা মনে রাখতে হয়। আর বাকিগুলো যদি আমি বুঝতে পারি, বুঝলে নিজেই সূত্র তৈরি করতে পারবো, পারবো না? তাহলে তোমার কাছে এখন কি কঠিন লাগতেছে না সহজ লাগতেছে বলো? গুড। এই তো, এটাই তো দরকার। তাহলে দেখো, আমরা মোটামুটি সবগুলো সূত্রই তৈরি করে ফেলছি। এবং ভি এর আরেকটা সূত্র আমাদের এখানে আরেকটু তৈরি করে, তৈরি না, এটা সংজ্ঞা থেকে। যদি তুমি তড়িৎ বিভবের সংজ্ঞাটা লেখো, তড়িৎ বিভবের সংজ্ঞা কি ছিল বলো? তড়িৎ বিভবের সংজ্ঞাটা লিখি নি আমরা। তড়িৎ বিভব সংজ্ঞা হচ্ছে অসীম থেকে, অসীম মানে কি সেটা তো আমি বুঝাইছি, অসীম মানে হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বাইরে থেকে, বুঝতেছো? অসীম থেকে একক ধনাত্মক চার্জ, একক ধনাত্মক চার্জকে
তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কৃত কাজের পরিমাণকে কি বলে? তড়িৎ বিভব বলে। ওই বিন্দুর তড়িৎ বিভব বলে, তড়িৎ বিভব বলে। তাহলে এইখান থেকে, এই সংজ্ঞা থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, যে বলছে যে অসীম থেকে একক ধনাত্মক চার্জকে কোনো বিন্দুতে আনতে কৃত কাজ। তাহলে একক ধনাত্মক, দেখো যেটার সাথে একক থাকে সেটা কোথায় বসে? নিচে। তাহলে সেই একক বলার কারণে সেই চার্জটা বসবে নিচে, উপরে কি হবে? কৃত কাজ। কৃত কাজকে কি দিয়ে বোঝাই? তাহলে স্যার হচ্ছে MGH। W বাই কিউ। W বাই, স্যার MGH কেন হলো না? এখানে তো আমরা mgh হচ্ছে ভরকে h উচ্চতায় নেওয়ার কাজ, আর এইখানে তো চার্জের জন্য কৃত কাজ W। আপাতত সংজ্ঞাটা খেয়াল করো, একক চার্জকে আনতে কৃত কাজের পরিমাণই হচ্ছে বিভব। কৃত কাজের পরিমাণই কি? বিভব। বিভব। এই ক্ষেত্রে দেখো, এইটা থেকেও আমরা এই দুইটা সূত্র তৈরি করতে পারি। এই দুইটা সূত্র এখান থেকেও তৈরি করা যায়, সেটা আমি একটু দেখাই। তুমি একটু আগে যেটা আমরা বললাম যে W ইকুয়াল টু কি? F ইন্টু S, কিন্তু এখানে F ইন্টু কি হবে? আর ডিভাইডেড বাই কি? কিউ। কিউ। আচ্ছা, তাহলে F বাই কিউ ইকুয়াল টু কি ছিল বলো? স্যার ভুলে গেছি। এটা হইলে হবে? তুমি একটু আগে বললা যে স্যার ই ছিল, ই ই। আজকেই করানো জিনিস, এই মাত্র 30 মিনিটও হয় নাই। তাহলে F বাই কিউ ইকুয়াল টু কি? ই ইনটু আর। তাহলে V ইকুয়াল টু ই ইনটু আর, এটা দিয়ে করা যায়? হ্যাঁ স্যার। তাহলে দেখো দেখো সূত্র সবগুলোই একই কথা বলতেছে। আবার দেখো, আমি যদি এইভাবে না বলে আমি বলতাম যে ঠিক আছে, V ইকুয়াল টু আমরা F আর বাই কিউ লিখতে পারছি, তাই না? হ্যাঁ স্যার। এই F এর জায়গায় কোনো, তাহলে F ইকুয়ালস টু এমএস দিয়ে দিই। না এমএস দিতে পারবা না। F F এই জায়গায় তড়িৎ বলের যে সূত্র সেটা লিখতে হবে। F এর তড়িৎ সূত্র কি? K ইনটু, স্যার ই কিউ। এই K ইনটু কিউ, কিউ বাই আর স্কয়ার। মূলটাই ভুলে গেছো? স্যার এক কিন্তু সবটাই উল্টে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ই কিউ দিলেও তো হইতো, মানে এফ এফ ইকুয়াল টু ই কিউ দিলেও তুমি এখান থেকে ওই যে ওইটা পাচ্ছ। দেখো এফ ইকুয়াল টু ই কিউ, এই যে কিউ কিউ কাটা গেলে এই যে ই আর থাকে, বুঝতেছো? এইখান থেকেও দেখো এফ ইকুয়াল টু কি বললা একটু আগে? ই কিউ ইনটু আর ডিভাইডেড বাই আর, সেক্ষেত্রেও কি আসতেছে? ই আর আসতেছে না? হ্যাঁ স্যার। তাহলে ওই দিক দিয়েও তৈরি করা যায়, একই কথা। এবার আমরা যদি কুলম্বের সূত্র থেকে এফ এর মানটা বসাই, এফ এর তো অনেকগুলো মান আছে, তাহলে ই কিউ একটা মান, এখানে এফ ইকুয়াল টু প্রথম যে সূত্র ছিল কে ইনটু কিউ, কিউ বাই আর স্কয়ার, ওইটা যদি বসাই ইনটু আর ডিভাইডেড বাই কিউ, এইটার থেকে দেখো এখানে কাটাকাটি করলে কি হয়? এই কিউ আর এই কিউ কাটা যায়, এবং এখানে আর স্কয়ারের সাথে আর কাটা গিয়ে একটা আর থাকে। তাহলে এইখান থেকে ভি ইকুয়াল টু কি আসে? কে বড় হাতের কিউ ডিভাইডেড বাই আর। দেখো সব দিক দিয়ে আমরা ওই সূত্র তৈরি করতে পারলাম না? হ্যাঁ স্যার। তাহলে আমরা যে কোনো ভাবে, তোমার কথা হচ্ছে তাহলে তো এটার সাথে আবার v ইকুয়ালস টু ইও প্রমাণ হয়ে যায়। ভি ইকুয়াল টু, না না আর স্কয়ার নিতে হবে। আর স্কয়ার নেই, ওই জন্যই তো ভি ইকুয়াল টু ই আর করতে হবে। এই যে দেখো আর স্কয়ার করতে হলে এখানে একটা আর দিতে হচ্ছে, বুঝছো? তার মানে সিরিয়ালি যদি সূত্রগুলো মনে রাখো তাহলে সূত্রগুলো খুবই সহজ, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। এখন আমি সেই সিরিয়ালি তোমাকে এক জায়গায় করে দিব যাতে তোমার জন্য সুবিধা হয়। তাহলে আমরা প্রথম সূত্র আসি, এফ। এফ ইকুয়াল টু ছিল কে ইনটু কিউ স্মল কিউ বাই আর স্কয়ার, এটা ছিল কুলম্বের সূত্র থেকে তড়িৎ বল। একক চার্জের উপরে বলের পরিমাণ হচ্ছে ই। ই ইকুয়াল টু তাহলে কি হয়? এফ বাই কিউ, এফ বাই কিউ। তাহলে এই এফ কে যদি আমি কিউ দিয়ে ভাগ করি, তাহলে এই ছোট হাতের কিউটা কাটা যায়, তাহলে সেখান থেকে সূত্র দাঁড়ায় কি? তাহলে স্যার কে কিউ ডিভাইডেড বাই আর। কে কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। আর স্কয়ার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরের সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ই ইনটু
আর। বুঝতেছো? তাহলে আমরা যদি এই জায়গায় ই এর মানটা বসাই দেই তাহলে আসে কে ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর। তাহলে আর স্কোয়ার কাটা গিয়ে ভি এর সূত্র হয় ভি ইকুয়াল টু কে কিউ ডিভাইডেড বাই আর। এই সূত্রগুলো কি এখন আর কঠিন লাগতেছে না সহজ হয়ে গেছে? সহজ। এই সূত্র প্রত্যেকটাই তোমার অঙ্ক করার সময় কাজে লাগবে এবং এই সূত্রগুলো আজকে আজকে যে ক্লাসটা, এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ এই ক্লাসটায় আমরা সূত্রগুলোকে বুঝে একেবারে ডিপ কনসেপ্টে সূত্রগুলো কমপ্লিট করলাম। এই সূত্রগুলো ইউজ করে এই অধ্যায়ের সৃজনশীল আমরা সলভ করব। কথা কি বুঝছো? এবং এইবার আসো তড়িৎ বিভব পার্থক্য, আজকের শেষ কনসেপ্ট বিভব পার্থক্য। বিভব পার্থক্য কি? মনে করো দুইটা বিন্দুর বিভব আছে, একটা বিন্দুর বিভব হচ্ছে, এই বিন্দুর বিভব হচ্ছে v1 আর এই বিন্দুর বিভব হচ্ছে v2। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য ডেল ভি কত হবে? ডেল ভি হবে v2 মাইনাস v1। কথা কি বুঝতেছো? স্যার এখানে v2 মাইনাস v1 কেন হয়? v1 মাইনাস v2 কেন হয় না? হ্যাঁ হতে পারে, যেটা বড় সেটা থেকে ছোটটা মাইনাস করব। অতএব তুমি এইটা ডেল ভি ইকুয়াল টু v1 মাইনাস v2 ও করতে পারো। তার মানে ছোটটা থেকে বড়টা মাইনাস হবে সব সময়। তাহলে বিভব পার্থক্য আমরা পেয়ে যাব। সব সময় ব্যাপারটা হচ্ছে এখানে সবসময় বড় থেকে ছোটটা প্রবাহিত এই হিসাবেই করব না? হ্যাঁ, বড় থেকে ছোটটাই বিয়োগ করবা সব সময়। এখন আরেকটা জিনিস আমি তোমাকে বলে দেই, v2 মাইনাস v1 কেন হয়? কারণ আমরা সব সময় পরিবর্তন পরিমাপের সময় শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু করি। শেষ বিন্দু মাইনাস আদি বিন্দু। দেখো তোমার যদি বলা হয় যে একটা তোমার উচ্চতার কথাই চিন্তা করো। তোমার উচ্চতা মনে করো 5 বছর আগে তোমার উচ্চতা ছিল কত? 4 ফিট সামথিং ইঞ্চ। এখন 5 বছর পরে তুমি উচ্চতা হয়ে গেছে প্রায় 6 ফিটের কাছাকাছি, তাই তো? তাহলে তোমাকে যদি বলে যে উচ্চতার পরিবর্তন কত হলো, সেটা কিভাবে করবা? তাহলে স্যার হচ্ছে মানে 6 ফিট মাইনাস হচ্ছে 4 ফিট। তাহলে তুমি দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস করছো না প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করছো? দ্বিতীয়টা থেকে প্রথমটা। হ্যাঁ, শেষটা মাইনাস আদিটা, অলওয়েজ সবসময় শেষটা মাইনাস আদিটা করলে পরিবর্তন পাওয়া যায়। কথা কি বুঝছো? এখন প্রশ্ন হতে পারে যে এই যে বিভবের সময় কেন আমরা অসীম থেকে চিন্তা করলাম না, ঠিক কিনা? সংজ্ঞাতে তো আমরা বললাম যে অসীম থেকে চিন্তা করতে হবে, কিন্তু আমরা এখানে তো অসীম থেকে চিন্তা করলাম না, কারণ কি? এইটাই তো কথা। মনে করো এইটা হচ্ছে অসীম বিন্দু, তাহলে এই অসীম থেকে একক ধনাত্মক চার্জকে 1 কুলম্ব পজিটিভ চার্জকে আমরা এই অসীম বিন্দু থেকে এই বিন্দুতে নিতে যে কাজ করতে হয় সেই কাজটা হচ্ছে v1। কথা কি বুঝতেছো? এই বিন্দুতে নিতে যে কাজ করতে হয় সেটা হচ্ছে v2। তাহলে আমরা কিন্তু এই v1 এবং v2 পরিমাপের সময় চার্জটাকে কোথা থেকে চিন্তা করছি? অসীম থেকেই চিন্তা করছি। কোথা থেকে চিন্তা করছি? অসীম থেকে চিন্তা করছি। তাহলে এখন এইটা থেকে এটা যদি বের করতে হয় তাহলে কি আমি কি অসীম থেকে চিন্তা করব না এটা থেকে এটা মাইনাস করলে হয়ে যাবে? স্যার ওটা থেকে ওটা মাইনাস করছি কিন্তু অসীম থেকেই মূলত করছে। অসীম থেকেই হয়ে যাচ্ছে। ব্যাপারটা আমি তোমাকে বুঝাই। মনে করো এটা হচ্ছে বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে তোমার বাসায় যেতে ভাড়া লাগে, ধরো মনে করো যে তোমার বাসায় যেতে ভাড়া লাগে হচ্ছে 25 টাকা আর আমার বাসায় আসতে ভাড়া লাগে 20 টাকা। তাহলে আমি যদি বলি যে আমার বাসা থেকে তোমার বাসায় যেতে কত লাগবে? 5 টাকা। 5 টাকা। কিভাবে বের করছো? 25 মাইনাস 20। তার মানে কি এই যে v2 মাইনাস v1, তাহলে হয়ে গেছে কত? ডেল ভি। ডেল ভি পাওয়া গেছে না v2 মাইনাস v করে? তার মানে অসীম থেকেই হিসাব করা হয়, কিন্তু অসীম থেকে হিসাব করা থাকে বিধায় আমরা সরাসরি এই দুই বিন্দুর মাইনাস করলেই পরিবর্তনটা পেয়ে যাই। কথা কি বুঝতেছো? তাহলে আজকের এই বিভব পার্থক্য পর্যন্ত খুব ভালো করে রিডিং পড়বা এবং সেখান থেকে আমি তারপর থেকে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট ধারক, এবং সেই ধারক তোমাকে আমি একটা দেখাবো এবং দেখায় বুঝাবো যে কিভাবে ধারক তৈরি করা হয়, কিভাবে ধারক কাজ করে, সব ডিটেলসে আমি বুঝাবো। এবং তড়িতের অধ্যায়টা আমরা এমন ভাবে পড়বো যে এখান থেকে যেন সৃজনশীল কোনোভাবেই মিস না হয়। কথা কি বুঝছো? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা।